শুভ সকাল দর্শক, এই মুহূর্তে যারা যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক এটিএন নিউজের বিশেষ আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানের আজকের পর্বে সঞ্চালনায় আমি ডক্টর ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আমরা জানি ফুসফুস মানবদেহের অত্যন্ত প্রয়োজনীয় একটি অঙ্গ এবং প্রধান শ্বসন অঙ্গ হিসেবেই কিন্তু বিবেচিত হয়ে থাকে, এবং সেই ফুসফুসকে সুস্থ রাখা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে থাকে। আর সেই ফুসফুসে যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে আমাদের আসলে চিন্তার বলিরেখা কপালে পড়ে যায়। আর সেই ফুসফুসের ক্যান্সার কিভাবে চিকিৎসা করা যেতে পারে বা তার প্রতিরোধ কিভাবে করা যেতে পারে সেই বিষয়গুলোই আমরা আজকের আলোচনায় তুলে ধরার চেষ্টা করছি। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর তানিয়া সুলতানা, ক্লিনিক্যাল অনকোলজিস্ট, ডিপার্টমেন্ট অফ রেডিয়েশন অনকোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ ডক্টর ফাতিহা, ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আজকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি ফুসফুস ক্যান্সার, মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। শুরুতেই জানবো যে ফুসফুস ক্যান্সার বলতে আসলে আমরা কি বুঝি? ধন্যবাদ ফাতিহা। আসলে শুধু ফুসফুস ক্যান্সার না, আমি বলবো যে শরীরের যে কোনো ক্যান্সার ধরা পড়লেই রোগী বা রোগীর আত্মীয় স্বজন সবার জন্যই সেটা একটা খুবই ডিভাস্টেটিং সিচুয়েশন। ফুসফুস ক্যান্সার বলতে এটাই বুঝি তাহলে যে ফুসফুসের মধ্যে অস্বাভাবিক কোষ বিভাজন হচ্ছে, এবং সেটা হতে পারে যে ওখানেই আছে এবং কোষগুলো বিভাজিত হয়ে একসময় কি হতে পারে যে আশেপাশের যে নর্মাল কিছু অর্গান থাকে, আরও যে অর্গানগুলো আছে সেইগুলোকে অনেক সময় কি হচ্ছে ইনভলভ করে ফেলছে, এবং তারপরে এক সময় যে ব্লাড শরীরে রক্তের মাধ্যমে অন্যান্য যে অঙ্গগুলো আছে সেই জায়গাগুলোতেও ছড়িয়ে যাচ্ছে। তো ওভারঅল ক্যান্সার বলতে, ফুসফুসের ক্যান্সার বলতে এই ধরনের একটা সিচুয়েশনকে আমরা বুঝি। এটার পেছনের কারণ যদি আমরা দেখতে যাই যে আসলে কি কি কারণে ফুসফুস ক্যান্সার হতে পারে, রিস্ক ফ্যাক্টর, কারণগুলো সম্পর্কে জানার আগে আসলে আমরা বাংলাদেশের প্রেক্ষাপট যদি বিবেচনা করি, বিশ্বের অন্যান্য দেশে যেরকম ক্যান্সার বাড়ছে সেই সাথে পাল্লা দিয়ে কিন্তু বাংলাদেশেও ক্যান্সার বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স যদি বিবেচনা করি, বাংলাদেশে আসলে কি পরিমাণ মানুষ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, আপনারা কীরকম রোগী পাচ্ছেন? আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করলে গ্লোবোকানের একটা রিপোর্ট অনুযায়ী 2020 সালে ফুসফুস ক্যান্সার ছিল সেকেন্ড পজিশনে, এবং আমরা ব্যক্তিগতভাবে আমরা হসপিটালে যে ধরনের পেশেন্ট পেয়ে থাকি সেই হিসাবে বলতে গেলে পুরুষ রোগীদের মধ্যে ফুসফুস ক্যান্সার নিয়ে যে রোগীরা আমাদের কাছে আসছেন তাদের মধ্যে একদম প্রথম অবস্থানেই আছে ফুসফুস ক্যান্সার পুরুষদের মধ্যে, আর নারীদের মধ্যে এটা 6ষ্ঠ নম্বর অবস্থানে রয়েছে। আমরা ফ্যাক্টরসগুলোর দিকে যাচ্ছিলাম, কি কি প্রিডিসপোজিং ফ্যাক্টরস কাজ করতে পারে বলে আপনি মনে করেন? সবাই জানি আমরা যে ধূমপান, স্মোকিং হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট রিস্ক ফ্যাক্টর, এবং বলা যায় যে 80 থেকে 85% ক্ষেত্রে শুধুমাত্র স্মোকিংয়ে একটা অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করে ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে। এছাড়াও আমাদের যে বাতাস, বায়ু দূষণ, বিভিন্ন রকম কার্সিনোজেনিক পার্টিকেলস কিন্তু আমাদের বায়ুর মধ্যে রয়েছে। কোথা থেকে আসছে এগুলো আমরা জানি যে যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, তারপরে যে ইটভাটার ধোঁয়া, মানে বিভিন্নভাবেই তো আমাদের বায়ুটা আসলে দূষিত হচ্ছে। তো এই বায়ু দূষণটা কিন্তু একটা অনেক বড় রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়াও যারা ধূমপান করছে না, সরাসরি ধূমপান করছে না, কিন্তু ধূমপায়ী কোনো ব্যক্তি হয়তো তার পরিবারে আছে অথবা কর্মক্ষেত্রে আছে, প্যাসিভ স্মোকার, হ্যাঁ, সেকেন্ড স্মোকিং। তো এইখান থেকেও কিন্তু 10 থেকে 15% ক্ষেত্রে ফুসফুস ক্যান্সারের জন্য এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর কিছু স্মল পার্সেন্টেজে রয়েছে, যেমন যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে, পরিবারে কোনো ইতিহাস আছে, এরপরে তার নিজের যদি অন্য কোনো ক্যান্সারের জন্য তার হয়তো কোনো কারণে এর আগে রেডিয়েশন দেওয়া হয়েছে, বুকে রেডিয়েশন দিয়ে থাকলে এই হিস্ট্রি, এইসব কারণেও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবো যে ধূমপানই প্রধানতম কারণ। আচ্ছা, এটা আমরা ইউজুয়ালি জেনেই থাকি যে ধূমপানের বিষ পান, তারপরেও আসলে মানুষ আসলে ধূমপানের দিকে আসলে আগ্রহী হয়ে থাকে। এবার জানতে চাইবো যে আসলে পুরুষদের পাশাপাশি কিন্তু আমরা এখন নারীদের ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার রেশিওটিও কিন্তু দেখতে পাচ্ছি, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে যে নারীদের মধ্যে কিন্তু ধূমপাই আছে, আমরা পাই, এবং স্পেশালি একটু লো সোশিও ইকোনমিক কন্ডিশন এবং হাই সোশিও ইকোনমিক কন্ডিশন, হয়তো মিডল ক্লাস ফ্যামিলিতে খুব বেশি পাওয়া যায় না,
ইদানিং হয়তো আমাদের সোসাইটিতে মিডল ক্লাসেও পাওয়া যাচ্ছে, সংখ্যা বাড়ছে। আরেকটা হচ্ছে যে প্যাসিভ স্মোকিংয়ের কথা বললাম, আমাদের দেশে ল রয়েছে কিন্তু তারপরে পাবলিক প্লেসে ধূমপানের কারণেও কিন্তু মহিলারা, নারীরা আক্রান্ত হচ্ছে এবং হওয়ার সম্ভাবনা বাড়ছে। লক্ষণ উপসর্গগুলোর দিকে চলে যেতে চাচ্ছি। প্রাথমিকভাবে যদি লক্ষণ উপসর্গগুলো আসলে ধরা পড়ে তাহলে কিন্তু অনেকটাই নিরাময় সম্ভব হয়ে থাকে। কি কি লক্ষণ উপসর্গ নিয়ে বা প্রেজেন্টেশন নিয়ে রোগীরা আপনাদের শরণাপন্ন হয়ে থাকে? হ্যাঁ, এটা তো সত্যি যে কোনো ক্যান্সারই প্রাথমিকভাবে আসলে, ধরা পড়লে তাদের মানে সেই ক্যান্সারের ট্রিটমেন্ট করলে সেটা অনেকাংশেই ভালো হওয়ার সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পায়। ফুসফুস ক্যান্সারও এর ব্যতিক্রম নয়। সাধারণত যে লক্ষণগুলো নিয়ে আসে, প্রথমত কাশি। হয়তো অন্য ট্রিটমেন্ট চলছে, হ্যাঁ, কিছু চিকিৎসা করেছে কিন্তু ভালো হচ্ছে না, একটু দীর্ঘদিনের কাশি যেটা সহজে ভালো হচ্ছে না বা সাধারণ চিকিৎসার মাধ্যমে ভালো হচ্ছে না, এই ধরনের কাশি 50 থেকে 70% ক্ষেত্রে এই ধরনের কাশি নিয়ে আমাদের কাছে আসে। এছাড়া থাকে বুকের ব্যথা, তারপরে শ্বাসকষ্ট হতে পারে, অনেক সময় খুব অ্যাডভান্স হয়ে গেলে ব্লাডের সাথে রক্ত আসে, মুখ ফুলে যেতে পারে, মুখ, গলা, শরীরের উপরের ভাগ। আরও ডিপেন্ড করে কি যে কোন স্টেজে আসছে, অর্থাৎ যদি স্টেজ খুব অ্যাডভান্স হয়ে যায়, স্টেজ 4 হয়, তখন যদি অন্য জায়গায় ছড়িয়ে যায়, যেমন ব্রেনে ছড়িয়ে গেলে, হাড়ে ছড়িয়ে গেলে বা লিভারে ছড়িয়ে গেলে, তখন সেই রিলেটেড যে উপসর্গগুলো আছে সেগুলো নিয়ে আমাদের কাছে রোগী প্রেজেন্ট করে। রোগী যখন আপনাদের কাছে প্রেজেন্ট করে এই সিমটমসগুলো নিয়ে, তখন আপনারা আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন সে বিষয়ে জানতে চাইব। আচ্ছা, প্রথমত আমরা পরীক্ষা নিরীক্ষাকে কয়েক ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে তার ডায়াগনোসিসের জন্য, অর্থাৎ তার ফুসফুস ক্যান্সার হয়েছে কি না এটা ডায়াগনোসিসের জন্য। দ্বিতীয়ত তার স্টেজিং ওয়ার্কআপ, অর্থাৎ যদি ডায়াগনোসিস হয়ে থাকে তাহলে পেশেন্ট কোন স্টেজে আছে ক্যান্সারটা। তৃতীয়ত তার, এরপরে তো ট্রিটমেন্ট পার্ট, তো ট্রিটমেন্ট দেওয়ার জন্য, তার চিকিৎসা শুরু করার জন্য কিছু প্রি রিকুইজিট ইনভেস্টিগেশন করতে হয়, যেমন তার শারীরিক অবস্থা কি এটা বোঝার জন্য, অন্য কোনো অসুবিধা, কোমরবিডিটিস আছে কিনা এটা দেখার জন্য, এবং সেই একই সাথে মলিকুলার স্টাডি, অর্থাৎ ট্রিটমেন্টের একটা পার্টের মধ্যে অনেক কিছু আছে, যেমন টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এইগুলো তার জন্য প্রযোজ্য কিনা, এই সব ধরনের টেস্টগুলো করিয়ে আমরা পেশেন্টের ট্রিটমেন্টের দিকে আমরা অগ্রসর হই। ডায়াগনোসিসের যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের প্রান্তিক পর্যায়ে বা রুরাল সাইটে এগুলো অ্যাভেলেবল কিনা? রুরাল সাইটে আসলে সব কিছু অ্যাভেলেবল নাই। যেমন এখন হয়তো জেলা পর্যায়ে সিটি স্ক্যান, বুকের সিটি স্ক্যানগুলো করা যেতে পারে, আল্ট্রাসোনোগ্রাম হয়ে থাকে, কিন্তু মূলত ডায়াগনোসিসটা হয় হচ্ছে একটা বায়োপসির মাধ্যমে। সিটি স্ক্যান করে, বুকের সিটি স্ক্যান করে তারপর সেখান থেকে বায়োপসি নিয়ে আবার এরপরে জেনেটিক স্টাডি বা মলিকুলার স্টাডি করতে হয়। তো এই সুযোগগুলো আসলে আমাদের প্রান্তিক পর্যায়ে নেই। এটার জন্য অধিকাংশ ক্ষেত্রে আমি বলবো যে ঢাকা অথবা কিছু বিভাগীয় শহরগুলোতে, মেডিকেল কলেজগুলোতে এই ফ্যাসিলিটি আছে। তো ডায়াগনোসিসের কথা যেটা জিজ্ঞেস করেছিলেন যে কীভাবে ডায়াগনোসিস হয়, প্রথমে সিটি স্ক্যান তো একটা মাস্ট, এবং এরপর একটা বায়োপসি নিয়ে কনফার্ম করতে হয় যে আসলে এখানে তার যে ফুসফুসে চাকা দেখা যাচ্ছে বা টিউমার দেখা যাচ্ছে এটা আসলে ক্যান্সার কিনা, এবং এরপরে ক্যান্সারের ধরনটা কী, হ্যাঁ, হিস্টোপ্যাথোলজির মাধ্যমে যে কোন ধরনের ক্যান্সার, এটা ডায়াগনোসিস হওয়ার পরে তারপরে আস্তে আস্তে ট্রিটমেন্টটা কিভাবে পাবে, কোন ধরনের চিকিৎসা তার জন্য পারফেক্ট হবে, এগুলোর দিকে তখন আমরা হয়তো অগ্রসর হই। আমরা চিকিৎসা প্রসঙ্গে আসছি, আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি আপনার সাথে। দর্শক, সময় হয়ে গেল ফার্স্ট এইড থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। সৌজন্যে রয়েছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমরা কথা বলছিলাম ফুসফুস ক্যান্সার নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ অতিথি। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা ডায়াগনোসিসের যে প্রসিডিওরগুলো বা ইনভেস্টিগেশনের বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। ট্রিটমেন্ট প্রসঙ্গে যাব বলছিলাম। ট্রিটমেন্টে যাওয়ার আগে স্টেজিং প্রসঙ্গে আসতে যাচ্ছি। যেহেতু ক্যান্সার আছে, স্টেজিং তো অবশ্যই থাকবে। সেই স্টেজিং সম্পর্কে আমাদের দর্শকদের যদি কিছু ধারণা দিতেন। মোটা দাগে আমরা ক্যান্সারকে 4টা স্টেজে ভাগ করে থাকি, হ্যাঁ, স্টেজ 1, 2, 3, 4। তো এর মধ্যে ইউজুয়ালি স্টেজ 1 এবং 2 হচ্ছে একটু আর্লি স্টেজ, প্রাথমিক পর্যায়ে, এবং অ্যাডভান্স স্টেজ বলা হয় স্টেজ 3 এবং 4কে। তো স্টেজ 3 পর্যন্ত আমাদের ইনটেন্ট, মানে এখন হচ্ছে ট্রিটমেন্ট ইনটেন্ট আমাকে ঠিক করতে হবে যে আমি কিভাবে তাকে ট্রিটমেন্ট করব, আমার প্ল্যান কি।
আউটকামটা কি হতে পারে। স্টেজ 3 পর্যন্ত আমরা কিউরেটিভ ইন্টেন্টে চিকিৎসা দিয়ে থাকি, কিন্তু যখন পেশেন্টের স্টেজ 4 হয়ে যায়, অর্থাৎ দূরবর্তী কোনো স্থানে ছড়িয়ে গেছে ক্যান্সারটা, সেটা হচ্ছে স্টেজ 4। তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট প্ল্যানই তখন চেঞ্জ হয়ে যাবে। দেখা যাচ্ছে তখন আমরা পেলিয়েটিভ পারপাসে তার উপসর্গগুলা কিছুটা কমানোর জন্য, তার সিমটম রিলিফ করার জন্য ট্রিটমেন্ট দিয়ে থাকি। বা ফুসফুসে যেখানে ক্যান্সার তার আশেপাশের কিছু জায়গাকে হয়তো ইনভেড করে ফেলছে, তখন সেটা ইউজুয়ালি স্টেজ 3 হয়ে যায়। কিন্তু তখনও কিন্তু ফুসফুসের কাছাকাছি আছে, অর্থাৎ বুকের মধ্যে আছে। যখনই এটা বাইরে ছড়াচ্ছে, সেটা হতে পারে যে এক পাশের ফুসফুস থেকে আরেক সাইডের ফুসফুসে, অথবা গলার দিকে, ব্রেইনে যেতে পারে, হ্যাঁ, লিভার, হাড়ে ছড়াতে পারে। এইসব যখন দূরবর্তী স্থানে ছড়াবে সেটাকে আমরা বলবো স্টেজ 4। চিকিৎসা প্রসঙ্গে যদি চলে আসি, চিকিৎসাতে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমরা যেরকমটা জানি যে ক্যান্সারের চিকিৎসা সার্জারি, কেমো, রেডিওথেরাপি, এই ট্রিটমেন্ট প্রসিডিওরগুলোর মধ্য দিয়ে যায় এবং বিভিন্ন উন্নত চিকিৎসাও আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশের চিকিৎসা পদ্ধতিগুলো কি একই রকম কিনা? হ্যাঁ, বাংলাদেশেও একই রকম, কারণ আমরা ইন্টারন্যাশনাল যে গাইডলাইনগুলো আছে এগুলাই ফলো করি। তো ক্যান্সার ট্রিটমেন্ট আপনি যেমনটি বলেছেন, এটা কম্বিনেশন ট্রিটমেন্ট, মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট, অর্থাৎ এটা এককভাবে চিকিৎসা করার বিষয় না। অনেকগুলো ডিপার্টমেন্টের, অনেকগুলো সাবজেক্টের বা অনেক ধরনের ডাক্তারের ইনভলভমেন্টেই চিকিৎসাটা হয়ে থাকে। যে একদম আর্লি স্টেজে কি হয়, যে সার্জারি করা পসিবল হলে দেখা যায় যে পেশেন্টকে হয়তো অপারেশনের জন্য প্রথমে বলা হয়, এরপরে অপারেশনের পরেও কিন্তু তার আরও কেমোথেরাপি, রেডিওথেরাপি লাগতে পারে। এগুলোর জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে বা ফ্যাক্টর বিবেচনায় নিয়ে আমরা ডিসিশনটা দিয়ে থাকি। আপনি যেরকমটা বলছিলেন যে বিশ্বমানের চিকিৎসা সেবা আসলে যেভাবে দেওয়া হয়ে থাকে, বাংলাদেশেও কিন্তু একইভাবে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়। তারপরেও আমরা দেখতে পাই যে আমাদের দেশের মানুষ উন্নত দেশে আসলে পাড়ি জমাচ্ছে। সেটির পেছনে আসলে কারণ কি? সেটি কি ডাক্তারদের প্রতি আস্থাহীনতা, নাকি চিকিৎসা বিজ্ঞানের কোনো ল্যাকিংস, কি মনে হতে পারে? আসলে এটা একটা কমপ্লেক্স ব্যাপার আমি বলবো। আমাদের দেশে কিন্তু মেডিসিন বা আপনি থেরাপির যে মেশিন সবই অ্যাভেলেবেল আছে, হয়তো পরিমাণে কিছু কম আছে। যেমন ধরেন আমি যেখানে কাজ করি সরকারি হাসপাতালে, আমার হাসপাতালের কথা বলতে গেলে যে এখানে যে পরিমাণে রেডিয়েশন মেশিন প্রয়োজন ছিল জনসংখ্যার অনুপাতে বা ক্যান্সার রোগীর অনুপাতে, সেই পরিমাণ মেশিন আমাদের এখানে অ্যাভেলেবেল নাই। হ্যাঁ, বা যে মেডিসিনগুলো, কিছু আপনারা জানেন যে ক্যান্সার ট্রিটমেন্ট কিন্তু অনেক ব্যয়বহুল। তো এটার যে মেডিসিনগুলো দেওয়া প্রয়োজন হয়, সেগুলার সব কিছু আমরা সরকারিভাবে বিনা খরচে, মানে ফ্রি অফ কস্ট দিতে পারছি না, সবসময় অ্যাভেলেবল থাকে না। তো জনসংখ্যার অনুপাতে এই সুযোগ কম থাকার জন্য আমাদের পেশেন্টের লোড অনেক ওভারলোডেড থাকে। এবং এই কারণে যে পরিবেশটা সুন্দর রাখা, ট্রিটমেন্টের যে পরিবেশ সুন্দর রাখা দরকার, সেইটা কিন্তু আসলে সব ক্ষেত্রে সম্ভব হয় না। এবং এই চাপটা আলটিমেটলি কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতেও পড়ে, যেটা আমরা ফিল করি। হ্যাঁ, যে এখানে হয়তো আমরা রেডিয়েশনের সিরিয়াল দিতে পারছি না, বা একটা অপারেশন করতে তাকে একটা বড় সিরিয়ালের জন্য ওয়েট করতে হচ্ছে, ওয়েটিং টাইমটা অনেক বেশি। তো এই লোডটা আলটিমেটলি গিয়ে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও পড়ছে। যারা অ্যাফোর্ডেবল তারা এই ট্রিটমেন্টগুলো ইজিলি বেসরকারিভাবে নিতেই পারে। আমি যেহেতু আমি ওখানে কাজ করি, আমি সরকারি সীমাবদ্ধতার কথাগুলো একটু বললাম। এতক্ষণ তো আমরা বলছিলাম যে এলিট শ্রেণীর লোকজনের কথা, যে যারা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাড়ি জমান। আপনি যেরকমটা বলছিলেন ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল। আমাদের দেশে নিম্ন আয়ের মানুষ যারা আছেন, তারা কি আসলে ক্যান্সার চিকিৎসা প্রপারলি নিতে পারবেন কিনা? তারা নিতে আসছেন, এবং আমরা তো আমাদের হাসপাতালে আসলে নিম্ন আয়ের মানুষ যারা, তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আমি বলবো। আপনারা জানেন যে ক্যান্সার ট্রিটমেন্ট কিন্তু একটা সময়ের মধ্যে নিতে হয়, যখনই একটু ডিলে হয়ে যাবে তখন কিন্তু অ্যাডভান্স হয়ে যাবে। তো অনেক সময় তারা এটা আসলে অ্যাফোর্ড করতে পারেন না। যারা পারেন তারা চেষ্টা করেন, আর যারা পারছে না তারা আসলে এটা হয়তো ভাগ্যের হাতেই ছেড়ে দিয়েছেন, নিজেকে সঁপে দেন, এছাড়া আর কিছু করার থাকে না। আচ্ছা, অনেক রোগীরাই আসলে জানতে চায় আসলে লাং ক্যান্সারের ক্ষেত্রে বা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই আসলে সার্ভাইভাল যে রেটটা সেটা আসলে কত, বা সে কতদিন বাঁচবে, এরকম একটা প্রশ্ন থেকে যায়। সেই প্রসঙ্গে ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে আপনি কি বলবেন? ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রেও যদি আর্লি ডিটেকশন পসিবল হয়, একদম স্টেজ 1 বা 2 ট্রিটমেন্ট প্রপারলি নিচ্ছে, সেক্ষেত্রে সার্ভাইভাল রেট অনেক ভালো।
আমরা তো 5-year ওভারঅল সার্ভাইভাল এভাবে বলি, তো দেখা যায় যে আর্লি ডিটেকশনে 30-40% ক্ষেত্রে তাদের সার্ভাইভাল বেনিফিট পাওয়া যায়, কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে যখন অ্যাডভান্স স্টেজে আসে তখন পেশেন্টের সার্ভাইভাল রেট খুব বেশি ভালো হয় না এবং এটার হারই অনেক বেশি। তারপরেও এখান থেকে আসার কথা হচ্ছে যে কিছু আধুনিক ট্রিটমেন্ট মডালিটি এসেছে, যেমন টার্গেটেড থেরাপি, হ্যাঁ, ইমিউনোথেরাপি, এগুলোর মাধ্যমে চিকিৎসার ফলে আমরা অনেক ভালো রেজাল্টও পাচ্ছি। ইভেন স্টেজ 4-এর পেশেন্টও যাদের মলিকুলার স্টাডির পরে দেখা যাচ্ছে যে কোনো একটা স্পেসিফিক মিউটেশন আছে এবং সেটার এগেনস্টে কোনো একটা স্পেসিফিক ড্রাগ আমরা দিতে পারছি, তখন কিন্তু ট্রিটমেন্ট রেসপন্স খুব ভালো পাওয়া যায়। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যেরকমটা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কি কি প্রতিরোধ ব্যবস্থা নিলে ফুসফুস ক্যান্সারকে আমরা প্রতিহত করতে পারি? প্রতিরোধের কথা আসলে আমাকে তাহলে রিস্ক ফ্যাক্টর থেকেই চিন্তা করতে হবে। তাহলে ফুসফুস ক্যান্সারের জন্য যেই রিস্ক ফ্যাক্টরগুলো দায়ী সেগুলো যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলেই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। ধূমপানকে যে কোনোভাবেই হোক এটা প্রতিরোধ করতেই হবে, সেটা সেজন্য সরকারি বেসরকারি পর্যায়ে এবং সবার দিক থেকে জনসচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে। আমাদের যে লসগুলো আছে অলরেডি, তামাক নিয়ন্ত্রণ আইন আছে, এটার যেন যথাযথ প্রয়োগ হয় এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, এই ব্যাপারে আরও ভূমিকা রাখতে হবে। এবং সেই সাথে আপনারা যারা মিডিয়া গণমাধ্যম আছে, হ্যাঁ, তারপরে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করছেন, আপনারা করছেন, প্লাস এখানে কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানি, তাদেরও দায়বদ্ধতা আছে এবং তারাও এখানে সাহায্য করছে। যদি এই পর্যায়গুলোতে সচেতনতামূলক আরও কিছু কার্যক্রম চালানো যায়, তারপর স্কুল কলেজে কিছু ক্যাম্পেইন করা যেতে পারে। এটা তো গেল ধূমপান বিরোধী। এছাড়া যে বলছিলাম যে বায়ু দূষণ, তো বায়ু দূষণ রোধ করার জন্য যেগুলো করা দরকার, আমাদের এই যে যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, এইগুলোর ব্যাপারে সরকারকে আসলে আরও পদক্ষেপ নিতে হবে। প্যাসিভ স্মোকিং বন্ধ করতে হবে। আমরা যারা নারী আছি, আমাদের কর্মক্ষেত্র, আমাদের পরিবহন, পাবলিক প্লেস, এই জায়গাগুলোতে যেন ধূমপান একদম রেস্ট্রিক্টেড থাকে, এখানে কোনো একদম জিরো টলারেন্স হওয়া উচিত, যাতে প্যাসিভ স্মোকিং এর মাধ্যমে অন্তত আমরা ক্ষতির সম্মুখীন না হই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনার জন্য। ধন্যবাদ ডক্টর ফাতিহা আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজকে এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস ফার্স্ট এইড প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। জি দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ফুসফুস ক্যান্সার কি, কেন হয়ে থাকে এবং কিভাবে তার চিকিৎসাই বা দেওয়া যেতে পারে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলে আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ডক্টর ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন নিউজের সাথেই থাকবেন।